প্রাথমিকভাবে অন্য একটা তথ্য দিয়ে শুরু করি। আমরা তো জেনেছিলাম জনাব তারেক রহমান তিনি ডক্টর ইউনূসের সাথে বসবেন না। তো এই মতবিরোধটি নিষ্পত্তি করেছেন বেগম খালেদা জিয়া নিজে। তিনি এই পাথর শক্ত সম্পর্ক আপনার একটা সহনীয় পর্যায়ে নিয়ে এসেছেন। তো ধন্যবাদ। এই আলোচনাটা আসলে বসা দরকার ছিল বলে আমি মনে করি। তো দুজন বসেছেন, আলোচনা করেছেন, সেটা একটা ভালো। প্রশ্ন হলো অন্য জায়গায়, যে জায়গায় আসিফ মাহমুদ নিজের এলাকায় গেছেন, নিজের এলাকায় গিয়ে নির্বাচনী প্রচারণা বলেন, এলাকার উন্নয়ন বলেন, বিভিন্ন কাজে এলাকায় গেছেন, কিন্তু তার এলাকার মানুষ তাকে যার পর নাই একটা শিক্ষা দিছে। শিক্ষাটা কি সবাই দেখি একটু। মানুষ একজনও নাই, লাইভ থাকা অবস্থায় একজন ভিডিও করছে, সে বলছে। তো আসিফ মাহমুদের এই অবস্থার কারণ কি? দেখেন, একজন উপদেষ্টার একটা গাড়ি বরাদ্দ, আসিফ মাহমুদ গাড়ি বরাদ্দ নিয়েছে 6টা। তো কোনো ব্যক্তি যদি অন্যায় সুবিধা নেয়, নাগরিকরা যদি বুঝতে পারে এই ব্যক্তিটা দুর্বৃত্তায়ন করছে, দুর্নীতি করছে, তাহলে তার উপরে মানুষের ওই ভালোবাসাটা থাকবে কিনা? ওয়াসার নিয়োগ, প্রশাসক নিয়োগ, এপিএসের দুর্নীতি, এই যে এতগুলো, তারপরে ঢাকা উত্তরে প্রশাসক নিয়োগে জালিয়াতি, এনসিপির মাধ্যমে ইন্টারভিউ নিল কমিশনারদের, তাদেরকে বিভিন্ন ওয়ার্ডে কাউন্সিলরের পরিবর্তে নিয়োগ দেবে, এত জালিয়াতি। এটা ওই ইলিয়াস ভাইও ফেসবুকে পোস্ট করেছে। তো এটা হলো আসিফ মাহমুদের একটা অবস্থা আমরা দেখলাম, সামনে আরও দেখা যাবে। তো সে যে স্বপ্ন দেখছিল উপদেষ্টা পদে থেকেই নির্বাচন করবে, এখন সুবিধা নিচ্ছে সরকারের থেকে, আবার সামনেও নির্বাচিত হবে এমপি হিসেবে। তো ওইটার একটা টেইলর দেখা গেল যে ও কত বড় এমপি হবে। ঠিক আছে, টেইলরে দেখা গেল জনগণের সমর্থন, জনগণের ভালোবাসা, এই সব কিছু দেখা গেল। আজকে একটা সম্পূরক বিষয়ে আলোচনা করব। আমি আমার এখানে ফেসবুকে পোস্ট করেছি, তারপরেও আবার একটু সেই বিষয়ে আলোচনা করার প্রয়োজন রয়েছে বলে আমি মনে করি। আমি গত বেশ কিছুদিন যাবৎ ডক্টর ইউনূস স্যারের সমালোচনা করার নীতি গ্রহণ করেছি। এর মধ্যে অন্যতম কারণ হলো যে তিনি আমাদের জুলাই গণ অভ্যুত্থানে ভাঙন ধরিয়েছেন। আমরা অনেকগুলো দল মিলিয়ে এই গণ অভ্যুত্থানটা করেছি, কিন্তু উনি একটা দলকে বিভিন্ন ফ্যাসিলিটি দিয়ে অসম প্রতিযোগিতা তৈরি করে ছোট দলগুলোর ক্ষতি করেছেন। এই জন্য আমি তার উপর খুবই ক্ষিপ্ত যে এই জুলাই একজনকে মাস্টার মাইন্ড বানায় দিয়ে সবার মধ্যে ক্যাচাল লাগাই দিলেন। তো এই অশান্তিটা উনি তৈরি করেছেন। গণ অভ্যুত্থানের দলগুলো এক জায়গায় থাকলে কি ভালো হতো না? এটা তো চুলকাই, তাই না? সেই চুলকানির কারণেই এই বিভেদটা ঘটছে। তো ইলিয়াস ভাইয়ের আজকে একটা লাইভ, যে লাইভের কথাগুলো গত এক সপ্তাহ ধরে আমি বলছি, আজকে ইলিয়াস ভাই সেম একই কথাগুলো বলেছে। তো আমরা একটু চলেন দেখি। এখন এই মুহূর্তের কথা যদি বলি, তারেক রহমান ক্ষমতায়, আচ্ছা, উনি বলতেছে, দেখেন আমি কিন্তু বলি নাই যে তারেক রহমান ক্ষমতায় আসবে। ইলিয়াস ভাই একটু বেশি বলে ফেলাইছে, তারেক রহমান একটু ক্ষমতায় আসবে। আপনাদের যদি আমার সাথে একমত হলেও জানাবেন, দ্বিমত হলেও সেই আপনাদের মন্তব্যের ঘরে জানিয়ে দেবেন। প্রথমত ধরেন, আমি নিজে আমার ব্যক্তিগতভাবে আমি নিজে চাই যে এখন এই মুহূর্তের কথা যদি বলি, তারেক রহমান ক্ষমতায় আসুক এবং বিএনপি ক্ষমতায় আসুক সামনের নির্বাচনে। আমি
তারিখের পরে মানে আমি কিন্তু এইভাবে সরাসরি চাই নাই তারেক রহমান ক্ষমতায় আসুক, নির্বাচনে জিতুক, এইটা না। আমার কথা হলো একটা সুন্দর নির্বাচন হোক, সেই নির্বাচনে যেই জিতবে সেই সরকার গঠন করবে। বাট আমি একটা সুন্দর নির্বাচন চাই। আমি নিজেও সেই নির্বাচনের জন্য ফিট না, আমার নির্বাচন কেন্দ্রিক কোনো সম্ভাবনা নাই, ঠিক আছে। আমি এই বিষয়ে একদমই আমার প্রস্তুতি নাই। আমার অর্থনৈতিক সক্ষমতা সার্বিকভাবে যা যা বলেন সব কিছুতে আমার ঘাটতি রয়েছে, তারপরেও আমি একটা সুন্দর নির্বাচন চাই বাংলাদেশের জন্য, ঠিক আছে। বাট ইলিয়াস ভাই একটু বাড়িয়ে বলেছে তারেক রহমানকে উনি প্রধানমন্ত্রী বা এসব যাই হোক, সমস্যা নাই, আমরা আরো সুন্দর কথা আছে শুনবো। এই কথাগুলো যা যা শুনবেন না, আমি কতদিন ধরে বলেছি, এগুলোর কারণে দালাল বলছে। এখন যারা একটা নির্দিষ্ট এজেন্ডা নিয়ে আসছে, গ্রামীণের কিস্তি কালেকশন করার লোকগুলো, তারা তো ওইভাবেই বলবে। বেশ কয়েকটা ভিডিওতে আমি বলেছিলাম যে এই সরকারের যদি বর্তমান অর্থাৎ ডক্টর ইউনূসের যে সরকার, এই সরকারের যদি প্রয়োজন হয় তারা 5 বছর 10 বছর 20 বছর যতদিন ইচ্ছা থাকুক, কোনো সমস্যা নেই। আমি নিজেই বলেছিলাম ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে সেই সুযোগটা ছিল এই দেশের যে কোনো ধরনের সংস্কার করা, এবং এমনকি দেশের জাতীয় সঙ্গীত, দেশের গণতন্ত্র, এই কি বলে সংবিধান, এই দেশের পার্লামেন্টের এই বাংলাদেশের সংবিধান সংস্কারের বিষয়ে প্রথম স্টেটমেন্টটা আমার দেওয়া, এবং ওই সময় ওই স্টেটমেন্টের সবাই এত প্রশংসা করছে চিন্তা করার বাইরে, ঠিক আছে। তো সংবিধান সংস্কারের কথা তো আমিও বলছি। এই যে ব্যবস্থা, সেটা নির্বাচন ব্যবস্থা থেকে শুরু করে সবকিছু সংস্কার করার সুযোগ ছিল, এবং এটা মানুষ মেনেও নিত। এখনো অনেক মানুষ আছে যারা কিনা তাদেরকে সমর্থন করেন। কিছু কিছু জায়গায় আমিও সমর্থন করি, আমাদের অনেক সমালোচনাও আছে এই সরকারকে নিয়ে। এখন এই যে সুযোগটা বাংলাদেশের মানুষ তাদেরকে দিয়েছিল, তারা কতটা কাজে লাগিয়েছে দেখেন। 5 তারিখের পরে আপনাদের একদম খুব মানে বড় আকারের যে বিষয়গুলো নিয়ে খুব আলোচনা হয়েছে, সেটা নিয়ে যদি বলি, ধরেন এই দেশের মানুষ ভারতের ব্যাপারে প্রচন্ড রকমের সচেতন এখন, এবং তারা ভারতের যে কোনো ব্যাপারে তাদের জীবন দিতে প্রস্তুত আছে। 5 তারিখের পর থেকে এই সরকারের বোঝা উচিত ছিল এই গত 15 বছর শেখ হাসিনা যা কিছু করেছে তার বিহাইন্ডে ছিল হচ্ছে ভারত। তারা আমাদের ট্রান্সশিপমেন্ট বাতিল করেছে, আমরা ট্রানজিট বাতিল করেছি। তারা আমি সহ, আমার ইউটিউব চ্যানেল সহ বাংলাদেশের বেশ কয়েকটা জাতীয় গণমাধ্যমের ইউটিউব চ্যানেল তারা ব্লক করেছে। আমরা তাদের চ্যানেলগুলো এখন পর্যন্ত বন্ধ করতে পেরেছি। তারা বিভিন্ন সীমান্তে এসে তারপরে আমাদের উস্কানি দিচ্ছে। তারা সেনা মোতায়েন করেছে, বিমান বাহিনী মোতায়েন করেছে, রাফেল মোতায়েন করেছে। আমরা তার জন্য কতটুকু কি করতে পেরেছি? আমরা তাদের এখন পর্যন্ত ট্রানজিট বাতিল করতে পারি নাই। আমাদের বন্দর এখনো তারা ব্যবহার করছে, তাদের ট্রান্সশিপমেন্ট আমাদের দিচ্ছে না, কিন্তু আমরা তাদেরকে ঠিকই সেটা দিচ্ছি। আসলে কি আমরা এখানে কিছু ভালো মানুষ আছেন যারা এই বক্তব্য শুনতে শুনতে গালি দিচ্ছে, ঠিক আছে। এই যে বলছে যে ভারত ট্রান্সশিপমেন্ট বাতিল করলো, আমরা তো ট্রান্সশিপমেন্ট বাতিল করতে পারতাম, ভারতকে দেওয়া, আমরা তো ভারতকে দেওয়া ট্রানজিটটা বাতিল করতে পারতাম। আমরা কিন্তু এই কথাটাই বলতেছিলাম। ডক্টর ইউনূস যে ভারত বিরোধী, এটা তো তার আচরণ দিয়ে বোঝা যাবে। শেখ হাসিনা আদানির চুক্তি বিষয়ে আপনার হলো একটা রিভিউ করার জন্য আদানির বিলটা বাকি রাখছিল। টাকার অভাবে বাকি রাখছিল এইরকম না, সারা বাংলাদেশের এই যে রাজনৈতিক বিশ্লেষক, অর্থনীতিবিদ, তারা শেখ হাসিনাকে পরামর্শ দিয়েছিল যে আদানির বিলটা দিয়েন না, ওর বিল যেদিন দরকার হবে ও আসবে, ওর চুক্তিটা সংস্কার করতে হবে, যে ওই চুক্তিটা বাংলাদেশের বিরুদ্ধে, বিলটা দেওয়া যাবে না। শেখ হাসিনা একটা ঝুলায় রাখছিল, সেই জন্য দীর্ঘদিন এই বিলটা দেয়নি। অন্য সব কাজ করছে কিন্তু আদানির বিলটা দেয়নি। ডক্টর ইউনূস কিন্তু ক্ষমতায় আসা প্রথমেই আদানির বিলটা দিয়ে দিছে। বাংলাদেশ এই আদানির বিলটা আটকায় রাখা, ওইখানে অনেকগুলো বাংলাদেশ বিরোধী ক্লোজ রয়েছে, ওই ক্লোজগুলো না বাদ দিতে পারতো।
বলতে পারতো এগুলো বাদ দাও, তাহলে আমি বিল দিব। সেটা না কইরা ওই সুযোগটা বাদ দিয়া আদানির বিলটা সবার আগে ডক্টর ইউনূস দিছে। আদানির প্রতি আনুগত্য দেখাইছে ডক্টর ইউনূস। তেমন কিছু করতে পেরেছে। ফারুকী, তারপর এই আসিফ নজরুল, এই দুইজনের ব্যাপারে আমরা শুরু থেকে বলে এসেছি, সারা বাংলাদেশের আমার মনে হয় 95% মানুষ সবাই চেয়েছে, সবশেষ ছাত্ররাও চেয়েছে। ছাত্ররা যখন আমার ব্যক্তিগতভাবে আমার সাথে ছাত্রদের একটা দূরত্ব তৈরি হয়েছিল, মাহফুজ বলেন, আসিফ বলেন, নাহিদ বলেন, হাসনাত, সার্জিস, সবার সাথে একটা দূরত্ব তৈরি হয়েছে। ইলিয়াস ভাই, আপনাকে একটা কথা বলি, কারো সঙ্গে দূরত্ব তৈরি হলে তার বিরুদ্ধে লিখতে হবে, বন্ধুত্ব হলে তার পক্ষে লিখতে হবে, এই নীতিটা থেকে আপনাকে সরে আসতে হবে ভাই। ঠিক আছে, মানে আপনার সাথে আমার দূরত্ব বাড়বে, বাট মানে তথ্য অ্যাকুরেসি এগুলোতে কিন্তু কোনো ডিসকাউন্ট দেওয়া যাবে না। এই জায়গা থেকে সংস্কার করতে হবে আপনাকে। আপনি আমাকে নিয়ে, সাধনা আপুকে নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন, এটা কিন্তু আবার ডিলিট করে দিয়েছেন। আমি কিন্তু উপরে আল্লাহ জানে, আমি আপনাকে অনুরোধ করিনি। হয়তোবা আল্লাহ আপনার মধ্যে এই বোধোদয় দিছে যে তারেকের প্রতি এই ভুল তথ্য ছড়িয়ে জুলুম করছেন আপনি, এখান থেকে ডিলিট করে দিচ্ছেন, এইরকম হতে পারে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে আপনাকে অনুরোধ করিনি। কিন্তু এই যে সম্পর্ক দূরত্ব বাড়ছে আপনার সাথে কি নিয়ে, আমার সেনাবাহিনী নিয়ে দূরত্ব বাড়ছিল। ঠিক আছে, আপনাকে পেনেকে দাদা একটা বুঝ দিছে, এই বুঝ দিয়ে আপনি হলো আমার বিরুদ্ধে এই যে লেখালেখিটা করছেন সাধনা আপুকে নিয়ে। সাধনা আপু আমাদের এই গণ অভ্যুত্থানের একজন বড় বোন। 18 সালে আমরা নিপীড়িত হলে আমাদের দেখে শুনে রাখছে। পুরোটা 18 সালের পর থেকে আন্দোলন সংগ্রামে আমাদেরকে গাইড করছে। এটা হলো সাধনা আপু। তাকে নিয়ে একটা পচা কথা লিখছেন, 70 লাখ টাকা 60 লাখ টাকা নিছি। ঠিক আছে, ক্ষুধায় মরে যাব ভাই, তারপরও এই ধরনের অর্থ দিয়ে কিছু খাবো না। আমি আবারও বলতেছি, আমি অর্থনৈতিকভাবে এতটা ফিজিবল না। ঠিক আছে, ক্ষুধায় মারা যাব, তারপরে এই অন্যায় সুবিধা নেওয়া আমার পক্ষে সম্ভব না। আমাদের দলের সহযোদ্ধা বড় বোন, তার মামলা খারিজের জন্য আমি এখনো লড়াই করতেছি। এই লড়াইটা খারিজ না হওয়া পর্যন্ত করব। ঠিক আছে, এটার জন্য টাকা প্রয়োজন না, টাকা আমি আরো খরচ করব। ঠিক আছে, আচ্ছা, যাই হোক, ওই ভুল বুঝাবুঝি একটু দূর করার আবেদন জানাই। ঠিক আছে, সে দূরত্বটা এখন নাই, কিন্তু সে দূরত্ব কেন তৈরি হয়েছিল? এই আসিফ নজরুলকে কেন্দ্র করে। এই আসিফ নজরুল আসিফকে প্রথম আলোতে নিয়ে গিয়েছে, প্রথমা প্রকাশনাতে তার বই প্রকাশ করেছে, আমি তাদের বিরুদ্ধে কথা বলেছি। আচ্ছা বলি, আমাদের সাথে প্রথম আলোর কোনো সম্পর্ক আছে? প্রথম আলোর সাথে সম্পর্ক এই আসিফ, মাহমুদ, নাহিদ এদের, তাই না? মানে ওরা হয়ে গেছে নায়ক, আমরা হয়ে গেছি ভিলেন। ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা হোক, দেখা যাক, কোনো সমস্যা নাই, আমরা দেখি। এখন এই যে আসিফ নজরুলের বিষয়টা ছাত্ররা বুঝলো, বুঝার পরে তারপরে ডক্টর ইউনূসকে বলেছে তারা। আসিফ নজরুলের বিরুদ্ধে সতর্ক করার পরেও এই সরকার কি ব্যবস্থা নিয়েছে তাদের পক্ষে? এমনকি ডক্টর ইউনূস এখন পর্যন্ত গত 10 মাসে জনগণ চেয়েছে এমন কোনো কিছু কি তিনি করেছেন? তিনি মনে হয় খোঁজই রাখেন না বাংলাদেশের মানুষ। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করছে। জনগণের কোনো দাবিকেই ডক্টর ইউনূস কখনো আমলে নেয় নাই, কোনো দাবিকেই আমলে নেয় নাই। আমরা বলছিলাম না, রাখাল রাহা ইসলাম নিয়ে কটূক্তি করছে, তার বিরুদ্ধে তাকে এখন পর্যন্ত চাকরিতে অব্যাহত রাখছে রাখাল রাহাকে। হ্যাঁ, তাকে পাঠ্যপুস্তক প্রণয়নে এখনো অব্যাহত রাখছে তাকে, যার ফলে আদিবাসী নিয়ে সমস্যা, এই কতগুলো সমস্যা, ইসলাম নিয়ে কটূক্তি করতেছে, এগুলো নিয়ে, ট্রান্সজেন্ডার নিয়ে সমস্যা, এগুলো কিন্তু এই রাখাল রাহার কাজ। সেই রাখাল রাহাকে কিন্তু সরাই নাই। আমরা আবেদন করছিলাম, ঠিক আছে, আমরা কি আবেদন করছিলাম? আমরা করছিলাম ট্রান্সজেন্ডার একজনকে ডক্টর ইউনূস মঞ্চে তুইলা পুরস্কার দিচ্ছে, আমরা এটা বিরোধিতা করছি। নারী সংস্কার কমিশন নিয়ে বিরোধিতা করছি। এগুলো নিয়ে কোনো বিরোধিতার, কোনো জনগণের কোনো দাবিকে মিনিমাম রেসপেক্ট করছে ডক্টর ইউনূস। এইটাই আমি গত কয়েকদিন ধরে বলে আসতেছি। ওইটা আজকে ইলিয়াস ভাই বললো। ঠিক আছে, কি চাই সেটা তো না, তিনি যায়ও না, আসেও না। আপনি কোন সেক্টরটাতে যাবেন বলেন? গেল 10 বছর, এই 10 মাস যদি হিসাব করেন,
এই দেশে চাঁদাবাজি হচ্ছে, এই দেশে ঘুষ হচ্ছে, দুর্নীতি হচ্ছে, অনিয়ম হচ্ছে, সবই হচ্ছে। কোনো কিছু কি বন্ধ আছে? এখন বিএনপি ক্ষমতায় থাকে, সব দোষ যদি বিএনপি সরকারের ঘাড়ে পড়ে, যাই হোক, যেটাই ঘটুক, এখন যা হচ্ছে এটার দোষ ডক্টর ইউনূসকে নিতে হবে। আপনি বন্ধ এই চাঁদাবাজি নিয়ে একটু বলি। আপনার হলো, আমি বেলতলা বাজারে আমের ব্যবসা করি। ওইখানে গত বছর শেখ হাসিনার সময় 750 টাকা করে চাঁদা দিচ্ছে। এই চাঁদাটা কে নিছে? মসজিদ নিছে 100 টাকা, বাজার কমিটি নিছে হলো 350 টাকা, তারপরে হলো শ্রমিক ইউনিয়ন নিছে 100 টাকা, এভাবে নিয়ে নিয়ে 750 টাকা হয়েছে। এই বছর এই চাঁদাটা 1500, 1600, মানে 2200, 3000, 3500 টাকা পর্যন্ত দেওয়া লাগছে। কে নিছে? ওই, আমি তো থাকি না সব সময়, ট্রাক আটকাইছে। এখন আমার ফোনে তো সবসময় কাজ করে না, ওসিরে ফোন দিছি, সেনাবাহিনীর ফোন দিছি, কোনো জায়গায় ফোন দিয়ে কোনো কাজ হয় না। একবার মানে এখন তো 3টা দল অনেক ফোকাস, 3টে দলের পক্ষ থেকে চাঁদা নিছে, ঠিক আছে, নিচে আইসে নিচে। এরপরে মসজিদ কমিটি নিছে। মসজিদ কমিটি খুবই দুর্বল, ওর শক্তি কম, এই জন্য মাত্র 100 টাকা নিছে গত বছর, এইবারও নিছে 100 টাকা, ঠিক আছে। তো এই হলো অবস্থা। সেই মানে এর দায়িত্ব কার ছিল? ডক্টর ইউনূসের ছিল না? সেনাবাহিনীকে ব্যবহার করলে, সেনাবাহিনী সঠিকভাবে তাকে যদি কাজে লাগানো হয়, ডক্টর ইউনূস যদি কাজে লাগাইতো, তার এই সেনাবাহিনীর দেখলে কে না মানে প্রস্রাব করে দেয় ভয়েতে। হ্যাঁ, সেনাবাহিনী যদি শক্ত করে কারো ধরে, কারো নিস্তার আসেনি, তাহলে সেনাবাহিনীকে কাজে লাগাই সারা দেশ চাঁদাবাজি বন্ধ করা যেত না। এইটা ফখরুদ্দিন সাহেব করছে না। এইটা এর আগে আরো যারা তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিল, তারা 3 মাসের মধ্যে এই কাজগুলো করছে না। 10 মাস ধরে এই চাঁদাবাজিগুলোর প্রশ্রয় দিয়েছে, এই লুটপাটের প্রশ্রয় দিয়েছে, মব সৃষ্টি করছে, সেই মবের প্রশ্রয় দিছে। কেন মবের প্রশ্রয় দেবে? আপনাদেরকে একটা কাছে কথা বলে রাখি, কোথাও মব সৃষ্টি হলে এই মব সৃষ্টিকারীদের এরকম ধৈর্য মশার মতো টিপ দিয়া সাইজ করে দিবেন, ঠিক আছে? কোনো মব আর প্রশ্রয় দিবেন না, কোনো মবকারীকে প্রশ্রয় দিবেন না। এই মব সৃষ্টি লুটপাটের জন্য এই গণ অভ্যুত্থান হয়েছে নাকি? হ্যাঁ, এই নিয়োগ বাণিজ্যের জন্য গণ অভ্যুত্থান হয়েছে নিয়ে যে আসিফ মাহমুদরা নিয়োগ বাণিজ্য করবে, তারপরে হলো বদলি বাণিজ্য করবে, কমিশন বাণিজ্য করবে, বাপরে ঠিকাদারি লাইসেন্স দেবে নিজের মন্ত্রণালয়ে, তারপরে ওয়াসাতে দুর্নীতি করে নিয়োগ দেবে, পাঠ্যপুস্তকে জালিয়াতি করবে এনসিপি, তারপরে নাহিদ ওয়াসাই নিয়োগ জালিয়াতি করলো। এগুলোর জন্য কি এই গণ অভ্যুত্থান হয়েছে নাকি? গণ অভ্যুত্থান কেন হয়েছে? গণ অভ্যুত্থান অন্যায় দুঃশাসনের বিরুদ্ধে হয়েছে, স্বৈরতন্ত্রের বিরুদ্ধে হয়েছে। যদি সেটাই হয়ে থাকে, তাহলে নতুন করে যারা এখানে আসে নতুন করে এই মব সৃষ্টি করতেছে, মানুষের জন্য সমস্যা সৃষ্টি করতেছে, এরা আসলে এদের জন্য কি করণীয় আসলে? তো করতে পারেন নাই কেন এই দুর্নীতিগুলো? একটা নর্মাল একটা ধরেন 111 সরকারও আপনার চেয়ে অনেক দুর্বল সরকার ছিল। বাংলাদেশের ইতিহাসে এত শক্তিশালী সরকার কোনোদিন আসেনি। এত শক্তিশালী হবার পরেও আপনি এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা কি নিয়েছেন? পুলিশের নিয়োগ বাণিজ্য থেকে শুরু করে থানায় যে পরিমাণে ঘুষ এখন চলছে, অন্ধকার যুগের অবস্থা। আপনি বন্ধ করতে পারেন, এর দায় আপনি নেবেন না? কিছুই বুঝেন না তো আপনার থাকার দরকারটা কি? হঠাৎ কিছুই বোঝেন না, থাকার দরকার কি? এই কথাগুলো ইলিয়াস ভাই বলতেছে, আমি আরো 7 দিন আগে থেকে বলতেছি। তো আলহামদুলিল্লাহ ধীরে ধীরে সবার মাঝে এই পরিবর্তনটা আসবে। এই যে অ্যাকাউন্টেবিলিটি, রেসপন্সিবিলিটি, এটা হলো গুরুত্বপূর্ণ বিষয়। আজকে আমার যেই বক্তব্যটা ভাইরাল হয়েছে দুপুরে, সেটা ছিল সমন্বয়কদেরকে জেলা প্রশাসকের অফিস থেকে টাইনে বের করতে হবে, তারপরে টেনে হিচড়ে বের করতে হবে, সচিবালয় থেকে টেনে হিচড়ে বের করতে হবে। আমি বক্তব্য দিছি মানে দিছি, এদের কাজ শুরু করে দিছি। সারা বাংলাদেশের আমাদের মতের যারা রাজনৈতিক দল আছে সবাইকে বলে দিছি নিজ নিজ জেলায় খোঁজ রাখতে, এবং এই সমন্বয়ক নামের যারা এই যে জেলা প্রশাসক অফিস, ইউএনও অফিস, সচিবালয়ে এই চান্দাবাজি করে, ধান্দাবাজি করে, ত্রাণ লুট করে, হ্যাঁ, চাউল লুট করে, যে নড়াইলে দেখছেন না সমন্বয়করা 20 টন চাল লুট করছে, এরকম জেলে লুট করে, এগুলোর বিরুদ্ধে এখন থেকে প্রতিরোধ হবে, প্রতিরোধ হবে। হ্যাঁ, রাজনীতির ময়দানে এখানে লড়াই চলতেছে, যুদ্ধ চলতেছে, কোনো ছাড় দেওয়ার সুযোগ নাই। অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের যুদ্ধ। ইলিয়াস ভাই এখানে
আরও কথা বলেছেন, বিএনপি নিয়ে কথা বলেছেন, সালাউদ্দিন ভাই নিয়ে কথা বলেছেন, অনেক বিষয়ে কথা বলছেন। যাই হোক, এই ভিডিওতে উনি কাউকে রয়ের দালাল বানান নাই, এই জন্য ওনাকে ধন্যবাদ জানাই। ঠিক আছে, এই যে মানুষকে রয়ের দালাল বানানো ধরে 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 এইটারই আমি আপত্তি করতে গিয়ে সম্পর্ক খারাপ হয়ে গেছিল। ঠিক আছে, আজকে আমি একটা কথা বলি যে এই যে পিনাকি দাদা একটা ভিডিও বানাইছে। কি ভিডিও বানাইছে? যে সালাউদ্দিন কেন লুঙ্গি পরে আছে। এখন সালাউদ্দিন কেন লুঙ্গি পরে আছে, এর উত্তরে যদি বলা হয় যে পিনাকি কেন কাপড় খুললো, তাহলে কি অবস্থা হবে বলেন? হ্যাঁ, তো মানুষের লুঙ্গি নিয়ে প্রশ্ন করতেছে যে একটা মানুষ লুঙ্গি পরে কেন বাসায় বসে থাকলো, বাসায় লুঙ্গি পরে বসে আছে, এইটা কোনো আলোচনার বিষয়বস্তু? প্রতিদিন ভিডিও বানাচ্ছে রসায়ে রসায়ে, এক একজনের চরিত্র হনন করতেছে, এগুলো। তো যাই হোক, সবাই বুঝবে, এক সময় সবাই বুঝবে। গণতন্ত্রের লাইনে আসতে হবে, হাম্পি দাম্পি করে লাভ নাই। নির্বাচন সঠিক সময়ে দিতেই হবে, দিতেই হবে। এবং এটা নির্বাচনে যারা অংশগ্রহণ করবে তাদের মতামতে নির্বাচনটা হবে, তাদের মতামতে নির্বাচনটা হবে। ঠিক আছে, তাদের মতামতকে প্রাধান্য দিতে হবে। একটা নির্দিষ্ট দলকে ফ্যাসিলিটেট করবে, নির্বাচনী সুবিধা দিবে, স্পেশাল প্রিভিলেজ দেবে। এই জন্য ডক্টর ইউনূসকে এখানে বসানো হয়েছে না, এই ধান্দাবাজির জন্য। এইগুলোই আমরা করতে দেব না, এগুলোই করতে দিচ্ছি না, প্রতিবাদ করছি, প্রতিরোধ করছি। তাই আমাদেরকে কিছু মানুষ অপছন্দ করছে। কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। ডক্টর ইউনূস যদি 666 কোটি টাকা কর লুটপাট না করতো, তাহলে আমি বলতে পারতাম। যদি 5 বছরের জন্য কর মওকুফ না নিত, আমি বলতে পারতাম। যদি তার গ্রামীণের জন্য আলাদা আলাদা বিভিন্ন লাইসেন্স না নিত, আমি কি বলতে পারতাম? তাহলে আমি এগুলো বলতে পারতেছি কেন? কেন বলতে পারতেছি যে ডক্টর ইউনূস আদম ব্যবসার লাইসেন্স নিছে? এগুলো নেওয়া যায় না, এগুলো সভ্যতার মধ্যে পড়ে না। এই বর্বর কাজগুলো, এই লোভগুলো ডক্টর ইউনূস কইরা সে নিজে দোষী সাব্যস্ত হয়েছে। এগুলো সবগুলোই প্রমাণিত সত্য। তাহলে আমি বলাটাই একটা দোষ, নাকি যে এই কাজগুলো করছে সে মূলত দোষী? বলেন তো। এই আর কি সামগ্রিক অবস্থা। আমাদের এই লড়াই, নিরন্তরভাবে লড়াই, এটা চলবে এবং সামনের লড়াই আরও সুগঠিতভাবে হবে। এটা অনেক স্ট্রং একটা লড়াই হবে। যেই স্পেশাল প্রিভিলেজগুলো এই যে এনসিপি নামের সংগঠনটাকে দিছে, এরাই তো একমাত্র এই দেশের জন্য লড়াই করেনি, তাই না? এনসিপি এরা থেকে আসছে, তাই না? এনসিপি নাহিদ এরা আন্দোলন শিখলো কার কাছ থেকে? আসিফ আন্দোলন শিখলো কার কাছ থেকে? কার কাছ থেকে শিখলো? 18 সালে কোটা আন্দোলনের আহ্বানকারী আমি। আজকে যারা কোটা মুক্ত প্রথম এবং দ্বিতীয় শ্রেণী দীর্ঘ এই যে 4-5 বছর ধরে নিয়োগ পরীক্ষা দিয়ে প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী ক্যাডার হইলো, এটা কাদের অবদান? কার অবদান? এটা তো আমরা কষ্ট করছি দেশের জন্য, এর জন্য গিয়ে গুম হইলাম, নিপীড়িত হইলাম, মার খাইলাম, জেল, আমরা তো কষ্ট করছি। ওইখান থেকেই তো এই আসিফ নাহিদরা উঠে আসছে, নাকি আরো যারা যারা আক্তার কই থেকে আসছে? কই থেকে আসছে আক্তারের উৎপত্তি? কই থেকে? তার রাজনৈতিক দীক্ষা কে দিল? এগুলো তো খুঁজতে হবে। তো এগুলো ছেলেপেলেগুলো এইখানে আমরা তরুণরা এক জায়গায় ছিলাম, ঠিক আছে? আমরা সবাই কষ্ট করছি। এমনকি ওরা যখন আত্মসমর্পণ করলো, ওই আত্মসমর্পণ করলো, আন্দোলন বন্ধ করে দিল, আন্দোলন রাস্তায় ফাইলা চলে গেল, একটা একটা করে ইউনিভার্সিটির হল ত্যাগ কইরা সবাই বাড়িতে গিয়ে ঘুমানো শুরু করলো। আবার কেউ ডিবি অফিসে গেল, বলল আন্দোলন চলতেছে না, আন্দোলন যারা করতেছে দুষ্কৃতিকারী। এখন আমি হলাম সেই দুষ্কৃতিকারী। আমরা সেই ফেলে যাওয়া আন্দোলন বুকের মধ্যে জড়ায় নিলাম, জড়ায় নিয়ে বললাম এটা আমাদের আন্দোলন। হ্যাঁ, সংলাপ আসিফ নাহিদদের সাথে করে লাভ নাই, সমন্বয়কদের সাথে করে লাভ নাই, সংলাপ করতে হবে লাশের সঙ্গে। এই ডায়লগটা কার ডায়লগ এটা? ঠিক আছে, এই বাংলাদেশে বহু রাজনৈতিক ডায়লগ আমার। ওরা আছে এসির নিচে দাঁত কেলিয়ে হাসছে, আমার দেশের চাষা বসা না খেয়ে মরছে। কার ডায়লগ? আমার ডায়লগ। ঠিক আছে, তারপরে শেখ হাসিনা আউলিয়া দেশ করেছে দেউলিয়া, কার ডায়লগ? এটা আমার ডায়লগ। এরকম অনেক 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 ডায়লগ, এগুলো আমার নিজের তৈরি করা। তো আমরা রাজনীতির জায়গা থেকে আমাদের লড়াইটা ছাড়বো না। ডক্টর ইউনূস যে সহজভাবে লুটপাটের চিন্তা করেছিল, সহজভাবে একটা দলকে ফ্যাসিলিটেট করার চিন্তা করেছিল, আমরা এটা প্রতিরোধ করা মানে সমস্ত চিন্তা ভাবনা পাকাপোক্ত করেছে। এটাকে আর ছাড় দেব না। যে ক্রাইমটা করছে তার ক্ষমা চাইতে হবে। এর জন্য যে রাজনৈতিক ক্ষতিটা করছে
রাজনৈতিক জুলাই পরবর্তী যে ঐক্য নষ্ট করছে, হ্যাঁ, এই যে একটা দলকে প্রিভিলেজ দিয়ে আর দলগুলোকে অসন্তোষ করছে, এই যে সবাই একসঙ্গে ছিলাম সেখান থেকে ভাগ করে ফেললো, এর জবাব ডক্টর ইউনূসকে দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে। হ্যাঁ, আর আসিফ মাহমুদরা উপদেষ্টা থেকে আবার নির্বাচন করবে, দেখমু কেমনি করে, দেখমু, ঠিক আছে। হ্যাঁ, এতদিন খাইয়া মানে গলা পর্যন্ত খাইয়া পিএস 150 কোটি 300 কোটি টাকা এখনো হয়নি, আবার নির্বাচন খাই এসে এলাকায় গেছে গাড়ির বহর লইয়া, এখন মানুষ তো ন্যাংটা করে দিছে, মানে নিজে গাড়ির বহর আছে কিন্তু মানুষ নাই, ঠিক আছে। সমস্যা নাই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।